এদিকে দীর্ঘ এক বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে চমকে দিল যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনাপ্রধান। আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল, উত্তাল হতে যাচ্ছে ঢাকার রাজপথ। বিগত আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা। যারা বলছিল যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে। কিছুটা টেনশন তো ভাই থাকে, কারণ ক্ষমতা থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন, আবার অনেকে হয়তো করতে পারছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। যে দলটিকে দমন করার জন্য হাজারো মামলা, গ্রেফতার আর নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছিল, সেই দলটি আজ নতুন রূপে মাঠে নেমেছে। আর পরিস্থিতি এতটাই বেগতিক যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঠেকাতে এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা আধুনিক বাংলাদেশে আগে কখনো দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দীর্ঘ একটি বছর পরে আবারও কিন্তু সুখবর পেতে যাচ্ছে। কি সেই সুখবর? দর্শক, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু আবারও দেশে আসছে, আবারও রাজনীতির মাঠে নামছে এবং সামনের যে জাতীয় নির্বাচন, সে জাতীয় নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে। ঠিক এমনটাই কিন্তু বলেছেন যুক্তরাষ্ট্র। দর্শক, তাহলে কি আওয়ামী লীগের কপাল আবারও খুলে গেল? শেখ হাসিনার কপাল কি আবারও খুলে গেল? দর্শক, হ্যাঁ, আমরা যারা এতদিন শুনেছিলাম শেখ হাসিনা আসবে না, আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না, কিন্তু আজকে সেই কথাটা সম্পূর্ণ অপ্রমাণিত বা সম্পূর্ণ ভুল তথ্য হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আবারও দেশে ফিরছে, শেখ হাসিনা আবারও দেশে ফিরছে। দর্শক, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হাইকোর্টে এই রায়টা বাতিল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আবারও পুনরায় পূর্বের মতো রাজনীতিতে আসছেন এবং জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করছেন। দর্শক, আমি কথা বাড়াবো না, ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু তথ্যবহুল আলোচনা হতে চলছে। এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো বুঝতে পারবেন। দর্শক, চলুন আমরা মূল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসি। একদম হার্টটা থামাই দেওয়ার মতো একটা নিউজ। যারা বলছিল যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই বিদেশ সফরে যান, সেখানে তিনি এমন কথা বলেন যেগুলা শুনা বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায়। একদম সেই লেভেলেরই খবর। মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে, বুঝতে পারছেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার ধারণা তিনি তার এই নিউজটা দেখার পরে যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংককে তিনি বাঁচানোর জন্য, অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে, ওনার ব্যবসা আছে, সামহাউ মেবি তিনি ওই জায়গাতে কনসেন্ট্রেশন দিচ্ছেন বা উনি যে ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, ম্যান পাওয়ার অফিস করছেন। কারণ কিছুটা টেনশন তো ভাই থাকে, কারণ ক্ষমতা থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন, আবার অনেকে হয়তো করতে পারছেন না। সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এটা আমরা প্রথম থেকে বলছি, শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাময়িক। ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন, সেইটাও কিন্তু স্থগিত করা হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুম কেড়ে নিছেন। তিনি বলছেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময়। তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না। তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছে অনেকে মনে করছেন।
কারণ তিনি যদি বলতেন যে আগামী সরকারগুলা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে, সেটা একটা বিষয় ছিল, কিন্তু তিনি বলছেন যে কোনো সময়, মানে তার সরকারের সময়ই এটা হবে। আমরা ওনার কথা এটাই বুঝতে পারছি। তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন দুঃসংবাদ, কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন কমিশনরেও মানে পুলসেরাতের পোলে তুলে দিচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টা আরো বলেন যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তাদের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। আপনার একটু মানা দরকার। লাখ লাখ না, এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের, এটা আপনি মানেন না বললে হবে না। আপনি জনমত জরিপ বাহিরের রাজনীতি হয়তো বোঝেন না, আসলে আপনি রাজনীতি বোঝেন না। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি, মানুষ হত্যা করেছে, কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি, বরং অন্যের উপর চাপিয়েছে। কে কার উপর চাপিয়েছে স্যার, খেলা কিন্তু জমাই দিচ্ছেন আপনি। আপনার এই বক্তব্যে এই মুহূর্তে ওরা বাংলাদেশের অনেকে আপনার উপর লানত মানে হোক বর্ষিত কেমন ভাবে কিন্তু স্টেটাস দিচ্ছেন। আমার পরিচিত অনেকে দেখলাম, গালিটালিও শুরু হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন, নাকি আসলে ভয় পাচ্ছেন? ভয় তো তিনি পান, তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ। আওয়ামী লীগ সরকারের আমলে একদম লাস্টিতে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে, তখন সামহাও অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট। কারণ সরকার পতন হয়েছে 5 তারিখে। নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে 4 তারিখ সাদিক কায়েমের কথা আসছে যে আগস্টের প্রথম দিক থেকেই তারা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপ্রধান হবেন কিনা। 5 তারিখ দুপুর 2টায় আমরা দেখছি শেখ হাসিনার পতনের গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু 4 তারিখ ডক্টর ইউনূসকে পরবর্তী সরকার প্রধান হিসেবে অফার করা। তো অনেকেই বলছেন যে তিনি ওই মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট। আসলে এখানে অনেক কিছুই হয়তো বা সময়ের সাথে বের হয়ে আসবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে আপনি কি মনে করছেন? ভয় পাচ্ছেন নাকি আসলে তলে তলে কোনো সেটেলমেন্ট হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনারা কি ভেবেছিলেন 5ই আগস্টের পর সবকিছু শান্ত হয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ? যদি তাই ভেবে থাকেন তবে আপনাদের জন্য আছে এক চমকপ্রদ খবর। যে দলটিকে দমন করার জন্য হাজারো মামলা, গ্রেফতার আর নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছিল, সেই দলটি আজ নতুন রূপে মাঠে নেমেছে। আর পরিস্থিতি এতটাই বেগতিক যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঠেকাতে এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা আধুনিক বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। ভাবুন তো, একটি রাজনৈতিক দলকে দমন করতে গিয়ে সরকার এবার কোন হাতিয়ার ব্যবহার করতে চলেছে? এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ শেষটা আপনাকে অবাক করবেই। গত 5 আগস্ট এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে ভারতে চলে যান। এরপর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। এমন কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া খুবই কঠিন যার বিরুদ্ধে মামলা হয়নি। বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, এর সবই আমরা দেখেছি। এমনকি ধানমন্ডি 32 নম্বরের মতো ঐতিহাসিক স্থানকেও ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল এই বুঝি আওয়ামী লীগ শেষ, কিন্তু ইতিহাস সাক্ষী, যারাই যুগে যুগে বারবার ভেবেছে আওয়ামী লীগ শেষ, তারাই ভুল প্রমাণিত হয়েছে। এত অত্যাচার নির্যাতনের পরেও ধীরে ধীরে কিন্তু চিত্রটা বদলাতে শুরু করে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন, দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, আর এর ফলস্বরূপ দেশ জুড়ে শুরু হয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। শুরুতে সেগুলো ছোট ছোট পরিসরে হলেও খুব দ্রুতই সেগুলো পূর্ণাঙ্গ মিছিলের রূপ নিতে শুরু করে। আমরা দেখেছি ঢাকার 26টি এলাকায় একই দিনে একই সময়ে আওয়ামী লীগ মিছিল করেছে। শুধু ঢাকা নয়, সারা দেশ জুড়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। একটু খেয়াল করলেই দেখবেন এই মিছিলগুলোর বিস্তৃতি আর ধরন কতটা পাল্টে গেছে। গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায়। ভাবুন কতটা প্রকাশ্য আর জনবহুল জায়গা। খামারবাড়ি থেকে ফার্মগেটের দিকে আওয়ামী লীগের মিছিল গিয়েছে। এই মিছিলগুলো কিন্তু আর ঝটিকা মিছিলের মতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে না, বরং ধীর লয়ে বুক ফুলিয়ে আওয়ামী লীগ মিছিল করছে। শুধু ঢাকা নয়, বরং চট্টগ্রামেও পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগ মিছিল করেছে। কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ, তেজগাঁও, শ্যামলী, নাবিস্কো সহ ঢাকার নানান প্রান্ত থেকে প্রতিদিন আওয়ামী লীগ মিছিল বের করছে। আর এই পরিস্থিতি সামলাতে পুলিশ সক্রিয় হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী সর্বশেষ ঝটিকা মিছিল থেকে মোট 244 জনকে একসাথে গ্রেফতার করা হয়েছে। ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকা মিছিলের প্রস্তুতিকালেও 35 জনকে আটক করা হয়।
তবে এখানে একটি নতুন বিষয় হলো, পুলিশ এখন বলছে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা গ্রেফতারে সহায়তা করছে, কিন্তু আমরা রাস্তায় যা দেখছি তার রূপ ভিন্ন। সাধারণ মানুষ বরং রাস্তায় দাঁড়িয়ে মিছিল দেখছে, ভিডিও করছে। মূলত বিএনপি সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে পুলিশকে সাহায্য করছে। এরপর দেখা গেল আরও এক চাঞ্চল্যকর বিষয়। পুলিশ সাধারণ মানুষের কাছে আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের তথ্য চাইতে শুরু করলো। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেয়া হলো তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার বিনিময়ে নগদ অর্থ পুরস্কারও ঘোষণা করা হয়। চট্টগ্রামের পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যেন আওয়ামী লীগের কাউকে বাসা ভাড়া না দেওয়া হয়। একবার ভাবুন, একটি রাজনৈতিক দলকে দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন কতটা মরিয়া হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দমন পীড়ন কি কাজে দিচ্ছে? একটু লক্ষ্য করলে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর গ্রেফতারকে ভয় পাচ্ছে না। তারা নিজেরাই মিছিল করে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। পুলিশ গ্রেফতার করার পরেও তারা বুক ফুলিয়ে বলছেন, আমরা বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার কর্মী। সাধারণত আমরা কি দেখি, কাউকে পুলিশ গ্রেফতার করলে সে নিজেকে নির্দোষ বলে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ ধরার পর জয় বাংলা স্লোগান দিচ্ছেন। সর্বশেষ 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সব সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়, পোস্টার লাগানো হয়। পুলিশ গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করে এই বলে যে তারা নাশকতার পরিকল্পনা করছিল। কিন্তু ধৃত ব্যক্তিদের কাছে কিছুই পাওয়া গেল না, পাওয়া গেল খিচুড়ি রান্নার সরঞ্জাম। শত শত নেতাকর্মী আটক হবার পরও ভি চিহ্ন প্রদর্শন করছেন, আদালতে নেওয়ার সময় দিচ্ছেন জয় বাংলা স্লোগান। একজন ছাত্রলীগ নেতা গ্রেফতারের পরে যা বলেছেন তা তাদের বর্তমান মনোবলের এক জ্বলন্ত উদাহরণ। তাকে গ্রেফতার করার পর তিনি বলেন, জয় বাংলা, মারলে মারুক, মরে যাব, গুলি করলে করুক, এখন জয় বাংলা বলতে হবে। এই কথাগুলো থেকেই বোঝা যায় কোন অনুভূতি আর কোন প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ওপর গ্রেফতারের চাপ আরও বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছে যে থানার অধীনে আওয়ামী লীগের মিছিল হবে সেই থানার ওসিকেই ক্লোজ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, ঢাকার এমন অনেক এলাকা আছে যেখানে রাস্তার এপার এক থানার অধীনে আর রাস্তা পেরুলেই তা আরেক থানার অধীন। তাহলে আওয়ামী লীগের কর্মীরা যদি রাস্তার এপার থেকে মিছিল নিয়ে রাস্তার ওপারে যান, তাহলে কি দুই থানার ওসিকে ক্লোজ করা হবে? এমনটা চলতে থাকলে তো আর কোনো কনস্টেবলকেও পাওয়া যাবে না যিনি ওসির দায়িত্ব নিতে চাইবেন। সরকার যেখানে ভেবেছিল মামলা গ্রেফতার করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব, সেখানে আওয়ামী লীগ আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে নেমেছে। আর এই পুরো পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার সর্বশেষ এমন এক পরিকল্পনা প্রকাশ করে দিল যা শুনে সবাই অবাক। দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এবং বোটিম বাংলাদেশে বন্ধ করে দেবে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, টেলিগ্রাম এবং বোটিম এই দুটি অ্যাপসকে শেখ হাসিনা এবং তার ভারতে অবস্থানরত নেতাকর্মীদের যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অ্যাপস দুটি বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গত 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয়টি উপস্থাপন করা হয়। খবরে আরও বলা হয়েছে, গত 24 সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া 244 জন নেতাকর্মীর মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি নাকি এই দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপসের ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এই দুটি অ্যাপ বন্ধ করলেই কি আওয়ামী লীগের নেতাকর্মীরা আর শেখ হাসিনার সাথে যোগাযোগ করবেন না? যোগাযোগের জন্য তো অসংখ্য অ্যাপ রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ভাইবার, ইমো, জুম। এই তালিকা তো শেষ হওয়ার নয়। তাহলে আওয়ামী লীগকে ঠেকাতে কি সরকার সব অ্যাপই বন্ধ করে দেবে? আর তাতেও কি আওয়ামী লীগকে ঠেকানো যাবে? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 96 সালের বিএনপির বিরুদ্ধে আন্দোলন কিংবা 2007 সালের 1/11, সে সময় তো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না এত ভালো ভালো স্মার্টফোন। তারপরেও কি আওয়ামী লীগকে ঠেকানো গেছে? এবার সরকার কি শুধু মামলা, গ্রেফতার কিংবা শেখ হাসিনার সাথে যোগাযোগ করার অ্যাপ বন্ধ করে দিয়ে আওয়ামী লীগকে ঘরে ঢুকিয়ে শান্তিতে থাকতে পারবে? দর্শক, আপনি কি মনে করছেন, সরকারের এই নতুন কৌশলে কি সরকার সফল হবে? সরকার কি খানিক আরাম পাবে, নাকি আওয়ামী লীগ ছুটবে আরো দুর্বার গতিতে? আওয়ামী লীগ নিয়ে সিলেটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চ্যানেল 24 এই খবরটা দিচ্ছে, সব গণমাধ্যমে এই খবরটা আসেনি। তারা তাদের শিরোনামে যেটা বলছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এসএমপি কমিশনারের দেয়া নির্দেশনা ভাইরাল। অর্থাৎ সিলেট মেট্রোপলিটন কমিশনার, সেই সিলেট মেট্রোপলিটন কমিশনার, পুলিশ কমিশনার, তার দেয়া একটা নির্দেশনা ভাইরাল হয়ে গেছে, একটা কাগজ
ফাঁস হয়ে গেছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওটা চূড়ান্ত ফয়সালা না, ওটা রাপ ছিল, রাপটা কেউ না কেউ এটা ফাঁস করে দিয়েছে। রাপ ছিল সেটাই যে সিদ্ধান্ত, মানে যদি রাপ মেনে নেওয়া যায় যে রাপ, কিন্তু সেটাই যে সিদ্ধান্ত সেটাও আবার পুলিশ মানে পরোক্ষভাবে স্বীকারও করেছে। কি সিদ্ধান্ত নিয়েছিল তারা? খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটা নির্দেশনা নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড় আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশে দেখা যায়, যেখানে পুলিশ কমিশনারের স্বাক্ষর আছে সেটাকে পুলিশ বলছে যে এটা রাপ, এটা ড্রাফট, এটা ফাইনাল না। সেখানে দেখা যায়, আদেশে দেখা যায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। মানে আওয়ামী লীগ যারা করে তারা দোষী হোক, নির্দোষ হোক, ভালো মানুষ হোক, সাদাসিধে মানুষ হোক, সাধারণ মানুষ হোক, সাধারণ ভোটার হোক, যার গায়ে সামান্যতম আওয়ামী লীগের গন্ধ আছে সে যেন প্রকাশ্যে থাকতে না পারে, অর্থাৎ ভিটেমাটি উচ্ছেদ করে দাও, সে যেন বাড়িতে থাকতে না পারে, প্রকাশ্যে বাজারে থাকতে না পারে, কোথাও থাকতে না পারে। এরকম সিদ্ধান্ত কি পুলিশ নিতে পারে? এরকম আদেশ কি পুলিশ জারি করতে পারে? এই অতি উৎসাহী সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আদতে বাংলাদেশ সরকারকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান? নাকি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, নাকি এটা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিজের দাম কিংবা নিজের চাকরিতে নিজের মানে এক ধরনের অবস্থান সরকারকে জানান দেয়া যে দেখেন আমি আপনার হয়ে কীরকম যুদ্ধ করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই ব্যাপারটা প্রমাণ করার জন্যই তিনি এই কাজ করলেন কিনা। এদিকে এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, এই নির্দেশনা ড্রাফট কপি ছিল। ড্রাফট কপিতে আপনি সিগনেচার করলেন কেন? ড্রাফট কপিতে আপনার সিগনেচার থাকবে কেন? ড্রাফট কপিতে কি কখনো সিগনেচার থাকে? সিগনেচার থাকে তো ফাইনাল কপিতে, যেটা আদেশনামা হয় সেটাই সিগনেচার থাকে। কিভাবে তা যেন বাইরে চলে গেছে, ইনফরমেশনটা ভিন্নভাবে চলে গেছে, আমরা নতুন করে কারেকশন দিচ্ছি। তিনি বলছেন যে কিভাবে এটা বাইরে চলে গেছে সেটা বুঝতে পারিনি, আমরা এটা কারেকশন দিচ্ছি। তার মানে বাইরে চলে যাওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে কেলেঙ্কারি হয়ে গেছে, এই ধরনের নির্দেশনা পুলিশ দিতে পারে না, তখন তিনি বলছেন এটা কারেকশন করছে। কারেকশন করছেন এই কথাটা বলা মানেই তো এটা মেনে নেওয়া যে এটা আপনার আদেশনামা, এটাই আপনার আদেশ ছিল। বলা হচ্ছে যে জানা যায় সম্প্রতি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়। বৈঠকের পর গত রোববার পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত একটা নির্দেশনা মহানগর পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। নির্দেশনায় একটি অংশে লেখা রয়েছে, ডিসেম্বর 2025-এর মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে থাকতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রদান করার জন্য সকল অফিসার ইনচার্জকে অর্থাৎ সকল ওসিকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিগণ এ বিষয়ে তদারকি করবেন। প্রসঙ্গত নির্দেশনার এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে সমালোচনা, মানে ব্যাপক তোড়জোড়। পুলিশ কমিশনার স্বীকারও করেছেন যে এই ধরনের ব্যাপার হয়েছে, কিন্তু সেটা ড্রাফট ছিল, সেটা ফাইনাল না। অথচ তার স্বাক্ষর করা এবং গণমাধ্যম চ্যানেল 24 নিশ্চিত করছে যে মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে সিদ্ধান্তনামা একটা চিঠি প্রত্যেকটা থানাতে ওসিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে প্রকাশ্যে কোনো আওয়ামী লীগের সদস্য, নেতা, কর্মী কেউ প্রকাশ্যে থাকতে পারবে না, প্রকাশ্যে আসতে পারবে না। তার মানে কি আওয়ামী লীগ কি নিষিদ্ধ সংগঠন এবং জঙ্গি সংগঠন ভাবছে পুলিশ? মানে আওয়ামী লীগকে কি মানে গোপনে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? আওয়ামী লীগ কি এখন বাংলাদেশে হিজবুত তাহরিরের মানে নেতাকর্মীরাও তারা কর্মকাণ্ড না করা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা আমরা জানি। প্রধান উপদেষ্টা বলেছেন এটা সাময়িক, যে কোনো সময় উঠে যেতে পারে। যখন প্রধান উপদেষ্টা এরকম মেসেজ দিচ্ছেন তখন পুলিশের অতি উৎসাহী একজন কমিশনার, সিটি কর্পোরেশনের কমিশনার, মেট্রোপলিটন কমিশনার, সেই কমিশনার যে আদেশ দিচ্ছেন
সেই আদেশটা কি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন না? সেই আদেশ কি কোনো দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারে? প্রশ্নটা সেখানে। নাকি দলটার নাম আওয়ামী লীগ বলে সব কিছু জায়েজ হয়ে যাবে, যেহেতু আওয়ামী লীগ এখন পতিত শক্তি, আওয়ামী লীগের শক্তি নেই, আওয়ামী লীগ সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা মানবিক হোক অমানবিক হোক, সেটা মানবাধিকারের লঙ্ঘন হোক, আইনের মধ্যে হোক আইনের বাইরে হোক, যা ইচ্ছা তাই করা যায়। সেটাই কি মানে যা ইচ্ছা তাই করা যায়? আসলে ব্যাপারটা খুবই মজার এবং ব্যাপারটা খুবই আতঙ্কজনক যে এর পরে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ধারাবাহিকতাই যদি এটা থাকে, তাহলে এর পরবর্তীতে আর কি কি হতে পারে? সরকার পরিবর্তনের পরে কি হতে পারে? সেই সরকার পরিবর্তনের পরে কি হতে পারে? বাংলাদেশে কি শুধুমাত্র এই মানে একজন আরেকজনকে প্রকাশ্যে আসতে দেবে না, কোনো ধরনের কোনো মানে টলারেন্সের মধ্যে রাখা যাবে না, সেই রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান আপনারা? বাংলাদেশটাকে কি মরুভূমি বানাতে চান আপনারা? ব্যাপারটা ভেবে দেখার মতো। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।